আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের সাথে সাকিব, আপনাদের প্রিয় চ্যানেল আরাফাত ভয়েস থেকে। আজকের এই আবেগঘন গল্পে আপনারা দেখবেন সারা জীবন ছেলে আর সংসারের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া এক মায়ের কষ্ট, অপমান আর সেই অপমানের আগুনে জ্বলে ওঠা তার অদম্য স্বাভিমান। কিভাবে একটি কঠিন সিদ্ধান্ত পুরো পরিবারের চোখ খুলে দেয়, সেই শিক্ষামূলক কাহিনী। চলুন তাহলে গল্পটি শুরু করি। এখন গল্পে প্রবেশ করা যাক। দুর্গাপুরের সেই কুয়াশায় মরা সকাল, বাইরে থেকে চলে যাওয়া সাউথ ইস্টার্ন রেলওয়ের লোকাল ট্রেনের ধকধক শব্দ, আর এদিকে সুমিতা তাইয়ের রান্নাঘরে প্রেসার কুকারের সিটির যুগলবন্দি। ঘড়িতে সকাল ৭টা বেজেছিল, কিন্তু ৬৪ বছর বয়সী সুমিতা তাইয়ের ব্যস্ততা কোনো চনমনে তরুণীর মতো উথলে উঠছিল। গ্যাসের একদিকে সৌম্যের লাঞ্চের জন্য আলুর দম রান্না হচ্ছিল, আর অন্যদিকে পুত্রবধূ তন্নির জন্য খাস ডায়েটের ওটস ফুটছিল। কপালে আসা ঘামের ফোঁটা আঁচল দিয়ে মুছতে মুছতে সুমিতা তাইয়ের নজর ক্ষণিকের জন্য জানলার বাইরে গেল। একটা সময় ছিল যখন এই দুর্গাপুরে সুমিতা তাইয়ের আচার পাপড়ের ব্যবসা মানে স্থানীয় দোকানদারদের কাছে একটা নির্ভরযোগ্য ব্র্যান্ড ছিল। স্বামীর অকাল মৃত্যুর পর কোলে থাকা ৬ বছরের সৌম্যের দিকে তাকিয়ে তিনি ভেঙে পড়েননি। তিনি কোমর বেঁধে ঘরোয়া আচারের ব্যবসা শুরু করেছিলেন। ভোর ৪টায় উঠে নিজের হাতে ৫০-৬০টা জার আর পাপড়ের প্যাকেট বানানো, হাড়ভাঙা খাটুনি আর রক্ত জল করা পরিশ্রম করে সৌম্যকে বড় করা, তাকে ইঞ্জিনিয়ার বানানো, তারপর বড় কলেজ থেকে এমবিএ করতে পাঠানো, এই পুরো যাত্রায় সুমিতা তাই নিজের জন্য বাঁচতেই ভুলে গিয়েছিলেন। এখন সৌম্য একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার হয়েছিল। ঘরে টাকা পয়সা ঝনঝন করতে শুরু করেছিল। কিন্তু সেই টাকার আওয়াজে মায়ের কষ্টগুলো কোথাও যেন হারিয়ে গেল। ছেলের সংসার যেন ভালোভাবে চলে, তন্নিকে যেন অফিস আর ঘর এই দুই সামলাতে গিয়ে কসরত করতে না হয়, তাই তিনি নিজের চলন্ত ব্যবসা বন্ধ করে দিয়েছিলেন এবং নিজেরই ঘরে একজন বিনা পয়সার পরিচারিকার মতো দিনরাত খাটতে শুরু করেছিলেন। মা ওগো, কতক্ষণ হলো আমার সাদা শার্টটা ইস্ত্রি করে রাখতে বলেছিলাম না? বেডরুম থেকে সৌম্যর কর্কশ আওয়াজ এলো। হ্যাঁ রে বাবা, রেখেছি তোর খাটের উপর। সুমিতা তাই ব্যস্ত হয়ে বললেন। ততক্ষণে তন্নি মুখে দামি ফেস প্যাক লাগিয়ে বাইরে এলো। তার নজর গ্যাসের উপর রাখা ওটসের দিকে গেল এবং সে নাক কুচকাল। মা, আপনাকে কতবার বলেছি ওটসের মধ্যে কাজু দেবেন না? আমার ডায়েট থাকে না। আর কাল আমি আপনাকে আমার ওই সালোয়ারগুলো ড্রাই ক্লিনিংয়ে দিতে বলেছিলাম, দিয়েছেন নাকি বরাবরের মতো ভুলেই গেছেন? তন্নির গলায় চরম তাচ্ছিল্য ছিল। ওগো তন্নি, কাল ঘরে অনেক কাজ ছিল, ভুলে গেছি, আমি আজ নিশ্চিত দিয়ে দেব। সুমিতা তাই অপরাধীর মতো বললেন। সৌম্য ডাইনিং টেবিলে এসে বসল। এক হাতে মোবাইলে ইমেল চেক করা আর অন্য হাতে না তাকিয়ে ওটস খাওয়া চলছিল। কিমা, সাধারণ সাধারণ জিনিসগুলো তোর মনে থাকে না? তন্নির অফিসের কত কাজ থাকে, ওকে অন্তত কষ্ট দিস না। মায়ের পিঠে ভালোবাসার হাত বুলানো তো দূর থাক, সাধারণ একটা খোঁজ খবর নেওয়ারও প্রয়োজন বোধ করল না সৌম্য। তন্নি সৌম্যর দিকে তাকিয়ে একটা বিজয়ীর হাসি দিল। সুমিতা তাই শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন এবং চুপচাপ বাসন মাজার সিঙ্কের দিকে এগিয়ে গেলেন। এটা রোজকার ব্যাপার ছিল। এই ঘরে তাকে সহজলভ্য বা গুরুত্বহীন ধরে নেওয়া হয়েছিল। দিনটা এভাবেই ঘরের কাজের চাপে শেষ হলো। রাত ৮টা বেজেছিল। আজ সুমিতা তাইয়ের ছোটবেলার বন্ধ শর্মিষ্ঠা তাদের বাড়িতে রাতের খাবারের জন্য এসেছিল। শর্মিষ্ঠা সুমিতা তাইয়ের কষ্ট এবং তার মনের গুমোট অবস্থার কথা জানত, কিন্তু অন্যের ঘরে কি বলবে এই ভেবে সে চুপ করে থাকত। সুমিতা তাইয়ের ২০ বছরের নাতনি স্নিগ্ধাও কলেজ থেকে ফিরেছিল। স্নিগ্ধা তার ঠাকুমাকে খুব ভালোবাসত, কিন্তু ঘরের থমথমে পরিবেশের কারণে সেও সাধারণত চুপ থাকত। রাতের খাবারের জন্য ডাইনিং টেবিলে সবাই জমায়েত হয়েছিল। সুমিতা তাই শর্মিষ্ঠার পছন্দের কুমড়োর তরকারি আর গরম রুটি করেছিলেন। খাওয়া শুরু হতেই চিরাচরিতভাবে তন্নি ঘ্যান ঘ্যান শুরু করল। সৌম্য, আমি আজ ওই ইন্টিরিয়ার ডিজাইনারের সাথে কথা বলেছি। আমার হোম স্টুডিও আর ওয়ার্ক ফ্রম হোম সেটআপটা একটু বাড়াতে চাইছি, কিন্তু আমাদের বেডরুমে একদমই জায়গা নেই। তন্নি রুটির টুকরো ছিঁড়তে ছিঁড়তেই বিষয়টা তুলল। সৌম্য জল খেতে খেতে জিজ্ঞেস করল, তাহলে কি করা যায় বলছিস? ঘর তো আর বড় করতে পারবো না আমরা এখন। তন্নি চোখ পিটপিট করে সুমিতা তাইয়ের দিকে তাকালো এবং বলল, ঘর বড় করার কি দরকার? মায়ের বেডরুমটা সবচেয়ে বড়। ওনার এত বড় ঘরের কি প্রয়োজন? ওখানে শুধু ওনার সেই পুরনো ঠাকুর ঘর আর ওই বড় কাঠের খাটটা আছে। উনি যদি ওই ঘরটা আমাদের দিয়ে দেন আর উনি যদি ওই ছোট গেস্ট রুমে শিফট হয়ে যান, তাহলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। সুমিতা তাইয়ের হাতের গ্রাস সেখানেই থেমে গেল। ওই বড় বেডরুমটা শুধু একটা ঘর ছিল না, তাতে তার স্বামীর আর সৌম্যর ছোটবেলার হাজারো স্মৃতি জড়িয়েছিল। তন্নি, ওই ঘরটা আমার অভ্যেসের। ওখানে তোমাদের বাবা। সুমিতা তাই শান্তভাবে বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু তন্নি তাকে মাঝপথেই থামিয়ে দিল।
মা, আপনি কেন সবসময় পুরনো স্মৃতি নিয়ে বসে থাকেন? একটু প্র্যাকটিক্যাল চিন্তা করুন না। আমরা রোজগার করছি, আমাদের স্পেসের দরকার আছে। আপনি তো সারাদিন কিচেনেই থাকেন, শোয়ার জন্য এই ছোট ঘরটাই আপনার জন্য যথেষ্ট। শর্মিষ্ঠার এটা শুনে খুব রাগ হলো। তন্নি, কি বলছিস তুই? ঘরটা কার? সুমিতা দিন রাত এক করে এই ঘরটা বানিয়েছে, আর তুই ওকেই ওর ঘর থেকে বের করে দিচ্ছিস? শর্মিষ্ঠা মাসি, আপনি বাইরের লোক, আমাদের ঘরোয়া বিষয় মাথা কলাবেন না। তন্নি ঝাঁঝাকিয়ে বলল, মা, তুমি কেন মাঝখানে কথা বলছ? স্নিগ্ধা তন্নিকে আটকানোর চেষ্টা করল, কিন্তু সৌম্য হাতের ইশারায় স্নিগ্ধাকে চুপ করিয়ে দিল। সৌম্যের মেজাজ এখন চড়ে গিয়েছিল। অফিসের চাপ আর তন্নির উস্কানি সব মিলিয়ে সে মায়ের ওপরই ফেটে পড়ল। ডাইনিং টেবিলে হাত চাপড়ে সে চিৎকার করে উঠল, মা, অনেক হয়েছে তোর ইমোশনাল ড্রামা। এই ঘরের সব খরচ আমি চালাই। তন্নির স্পেস দরকার, এটা তুই বুঝছিস না কেন? ও আমার সাথে পরিশ্রম করে, আর তুই কি করিস? শুধু ঘরে বসে থাকিস। তুই একটা সাধারণ অ্যাডজাস্টমেন্ট করতে পারিস না? সুমিতা তাই স্থবির হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। যেই ছেলের জন্য জীবন উৎসর্গ করেছিলেন, সে আজ সবার সামনে, বন্ধুর সামনে এভাবে অপমান করছিল। সৌমের গলার স্বর আরও বাড়ল। গোটা বাড়ি তার চিৎকারে কেঁপে উঠল। সে রাগে লাল হয়ে সবার সামনে চিৎকার করে বলল, মা, তোর বড় বেডরুমটা তন্নির চাই। তুই ওই ঘর খালি কর, অথবা নিজের ব্যাগ গুছিয়ে এই ঘর থেকে বিদায় হ। টেবিলে শ্মশানের স্তব্ধতা নেমে এলো। শর্মিষ্ঠার হাতের চামচ থালায় পড়ে গেল। স্নিগ্ধা চোখের উপর হাত রেখে মাথা নিচু করল। তন্নির মুখে অবশ্য এক ধরনের নির্দয় আনন্দ ছিল। সে ভেবেছিল হয়তো বরাবরের মতো মা কান্নাকাটি শুরু করবেন, কাকুতি মিনতি করবেন এবং মুখ বুজে ঘর খালি করে দেবেন। কিন্তু তেমন কিছুই হল না। সুমিতা তাই কাঁদলেন না, তিনি ভিক্ষা চাইলেন না, বা সৌমের পায়ে ধরলেন না। তার ভেতরে যেন কিছু একটা মট করে ভেঙে যাবার শব্দ তিনি নিজেই শুনতে পেলেন। সেই শব্দটা ছিল তার অন্ধ মাতৃস্নেহের। সেই শব্দটা ছিল তার অবশিষ্ট প্রত্যাশাগুলোর। সেটা রাগ ছিল না, অপমানও ছিল না। ওটা ছিল এক অদ্ভুত স্বচ্ছতা। তার চোখের ওপর থাকা মোহের পর্দা হঠাৎ ছিঁড়ে পড়েছিল। নিজের ছেলে তাকে নিজেরই ঘর থেকে বাতিল আসবাবের মতো বের করে দিচ্ছে, এই সত্য এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে তার সামনে দাঁড়িয়েছিল। সুমিতা তাই এক দীর্ঘশ্বাস নিলেন। থালার খাবার অর্ধেক রেখেই অত্যন্ত শান্তভাবে হাত ধুলেন, তোয়ালে দিয়ে হাত মুছলেন এবং সৌম্যের চোখে সরাসরি চোখ রেখে বললেন, ঠিক আছে সৌম্য, আমি আমার ব্যাগ গোছাচ্ছি। তার সেই শান্ত, শীতল আর দৃঢ় কণ্ঠস্বর শুনে সৌম্য মুহূর্তের জন্য থমকে গেল। সে ভেবেছিল মা কাঁদবে, চিৎকার করবে, কিন্তু সুমিতা তাইয়ের এই ভয়ঙ্কর নিস্তব্ধতা তার কল্পনার বাইরে ছিল। তন্নি একটা অপ্রস্তুত হাসি হাসার চেষ্টা করল। শর্মিষ্ঠা স্তব্ধ হয়ে বসে রইল। সুমিতা তাই শটান ঘুরে নিজের বেডরুমের দিকে চলে গেলেন। ডাইনিং টেবিলে বসে থাকা তিনজন একে অপরের দিকে তাকিয়ে রইল। রাত 11টা বেজেছিল। বাইরের দুর্গাপুরের শহর এখন আরও নিঝুম হয়ে গিয়েছিল। ঘরের হলে টিভির আওয়াজ শোনা যাচ্ছিল, যেন কিছুই হয়নি এমন একটা ভাব দেখানোর চেষ্টা করছিল সৌম্য আর তন্নি। কিন্তু ভেতরে সেই বড় বেডরুমের সুমিতা তাই অন্ধকারে বিছানার এক কোণে একাই বসেছিলেন। তার হাতে তার মোবাইল ছিল। চোখে কোনো জল ছিল না, বা মনে কোনো ভয় ছিল না। তার মুখে ছিল এক দৃঢ় সংকল্প। আজ পর্যন্ত যে ছেলের জন্য তিনি নিজের অস্তিত্ব ছাই করে দিয়েছিলেন, সেই এক ঝটকায় তার দাম শূন্য করে দিল। কিন্তু এখন কাঁদার সময় পার হয়ে গিয়েছিল। তিনি মোবাইলের স্ক্রিন আনলক করলেন এবং হোয়াটসঅ্যাপ খুললেন। শর্মিষ্ঠার চ্যাট স্ক্রল করলেন। কয়েক সপ্তাহ আগে শর্মিষ্ঠা তাকে দীঘার কাছে একটা ছোট ছিমছাম বাগান বাড়ি আর ঘরের বিজ্ঞাপন পাঠিয়েছিল। নিচে মেসেজ ছিল, সুমি, দেখ কত সুন্দর ঘর। আমরা বুড়ো বয়সে এরকমই একটা বাগান বাড়ি নেব, আর সেখানে শান্তিতে থাকব, সমুদ্রের গর্জন শুনতে শুনতে। সে সময় সুমিতা তাই সেই মেসেজে শুধু একটা হাসির ইমোজি পাঠিয়েছিলেন। আমার কপালে আর কোথায় এত শান্তি ভেবে তিনি বিষয়টা এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু আজ হলের সেই কর্কশ টিভির আওয়াজ আর সৌম্য তন্নির মেকি হাসির শব্দের মাঝে তিনি সেই মেসেজটা আবার খুললেন। সেই ঘরের ছবিগুলো জুম করে দেখলেন। তিনি নিজের ব্যাংকিং অ্যাপ খুললেন, পাসবুকের অঙ্কটা দেখলেন। আচার পাপড়ের ব্যবসা করার সময় ভোর 4টে থেকে আগুনের সামনে দাঁড়িয়ে নিজের শাড়ি, নিজের শরীর খারাপকে উপেক্ষা করে তিনি পাঁই পাঁই করে টাকা জমিয়েছিলেন। সৌম্যের ইঞ্জিনিয়ারিং, তার দামি বাইক, তার ধুমধাম করে বিয়ে, এই সব কিছুর পরেও তার অ্যাকাউন্টে এক মোটা অঙ্কের টাকা জমা ছিল।
সেই টাকা তার ওই ছোট ঘরের স্বপ্নের জন্য যথেষ্ট ছিল। এই টাকা আমার, আমার কষ্টের, আমার ঘামের। সুমিতা তাই মনে মনে বললেন। তার মনে একটা আলাদা স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল, স্বাধীনতার স্ফুলিঙ্গ। পরদিন সকাল ৬টা বেজেছিল। রোজ এই সময়ে সুমিতা তাইয়ের হাতে চায়ের ২টো কাপ থাকত, কিন্তু আজ তিনি গ্যাস জ্বালালেনই না। তিনি একটা সাধারণ সুতির শাড়ি পরলেন, পার্স নিলেন এবং তন্নি সৌম্য যখন তাদের এসি বেডরুমে গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই ঘরের দরজা বাইরে থেকে আলতো করে বন্ধ করে বেরিয়ে পড়লেন। দুর্গাপুর স্টেশনের বাইরে শর্মিষ্ঠা তাদের জন্যই অপেক্ষা করছিল। কাল রাতের ঘটনার কারণে শর্মিষ্ঠা সারা রাত ঘুমাতে পারেনি। সুমিতা তাইকে স্টেশনে দেখা মাত্রই সে দৌড়ে সামনে এলো। সুমি, আরে এ কি, সকাল সকাল কোথায় চললি? আর তুই আমার ফোন কেন ধরছিস না? শর্মিষ্ঠা খুব চিন্তিত ছিল। শর্মিষ্ঠা, তুই আমাকে সেই দীঘার বাড়ির বিজ্ঞাপনটা পাঠিয়েছিলি না? আমি সেই বাড়িটা দেখতে যেতে চাই, এখনই। সুমিতা তাইয়ের গলার স্বর অত্যন্ত শান্ত এবং দৃঢ় ছিল। শর্মিষ্ঠা তো অবাক হয়ে গেল। আরে সুমি, রাগের মাথায় কোনো উল্টোপাল্টা সিদ্ধান্ত নিস না। ছেলে তো আমাদেরই, মাঝে মধ্যে মুখ ফসকে কত কি বলে ফেলে। তুই এভাবে ঘর ছেড়ে। সুমিতা তাই শর্মিষ্ঠার হাত নিজের হাতের মুঠোয় নিলেন এবং তার চোখের দিকে তাকিয়ে বললেন, রাগ কাল রাতেই শেষ হয়ে গেছে রে আমার, আর সাথে সেই মিথ্যে মাতৃস্নেহ শেষ হয়ে গেছে। যখন আমার নিজের ছেলে আমাকে ঘর থেকে বিদায় হও বলে বলে, তখন সেখানে থাকা মানে নির্লজ্জতা। আমাকে এখন নিজের জন্য বাঁচতে হবে। তুই কি আসবি আমার সাথে? সুমিতা তাই শর্মিষ্ঠার চোখের দিকে তাকাল। সেখানে আজকের আগেকার সেই গরিব সহ্যকারী সুমিতা ছিল না। সেখানে এক স্বাভিমানী নারী দাঁড়িয়েছিল। শর্মিষ্ঠা আর কিছু না বলে মাথা নাড়াল। ৪ ঘণ্টা পর তারা দুজনে দীঘার কাছের এক ছোট গ্রামে পৌঁছে গেলেন। এস্টেট এজেন্ট তাদের সেই বাড়িটা দেখাতে নিয়ে গেল। বাড়িটা দেখা মাত্রই সুমিতা তাইয়ের মনের সব তোলপাড় শান্ত হয়ে গেল। লাল চিরাপাথর দিয়ে তৈরি একটা ছোট কিন্তু অতি সুন্দর দালান ছিল। ওপরে লাল টকটকে টালির ছাদ। বাড়ির সামনে এক প্রশস্ত আনিনা ছিল, যেখানে এক সুন্দর তুলসী মঞ্চ দাঁড়িয়েছিল। বাড়ির পেছনে নারকেল, সুপারি আর আমের গাছ বাতাসের তালে তালে দুলছিল। সেখান থেকে মাত্র ৫ মিনিটের দূরত্বে সমুদ্র ছিল। সমুদ্রের ঢেউয়ের সেই ছন্দময় গর্জন বাড়ি পর্যন্ত শোনা যাচ্ছিল। ওখানকার বাতাসে এক অন্যরকম সতেজতা আর মাটির সুবাস ছিল। দুর্গাপুরের সিমেন্টের জঙ্গল আর সৌম্যর ঘরের নোংরা রাজনীতিতে দম বন্ধ হয়ে আসা সুমিতা তাই যেন প্রাণ ভরে অক্সিজেন পেলেন। তিনি বাড়ির দেওয়ালে হাত বোলালেন, আঙিনার তুলসীকে নমস্কার করলেন। কি তাই, দিদি, কেমন লাগলো বাড়িটা? এজেন্ট জিজ্ঞেস করল। ভেবেচিন্তে জানান, আরও ২জন খদ্দের লাইনে আছে। সুমিতা তাই ঘুরে তাকালেন। তার মুখে এক শান্ত হাসি ছিল। আমার ভাবা হয়ে গেছে, এই বাড়িটা আমার চাই। এই নিন টোকেন মানি। এই বলে তিনি নিজের পার্স থেকে চেক বই বের করলেন এবং সেখানেই এজেন্টের হাতে ৫০,০০০ টাকার একটা চেক তুলে দিলেন। শর্মিষ্ঠা বিস্ময়ে তাকিয়েই রইল। সুমি, তুই সত্যি ঠিক করে ফেললি? হ্যাঁ শর্মিষ্ঠা, ৬৪ বছর আমি অন্যদের সিদ্ধান্ত মেনে চলেছি। আজ প্রথমবার আমি নিজের জন্য একটা সিদ্ধান্ত নিলাম। সুমিতা তাই এক দীর্ঘশ্বাস নিয়ে সমুদ্রের দিকে তাকালেন। সন্ধে ৫টায় সুমিতা তাই দুর্গাপুরের বাড়িতে ফিরে এলেন। বাড়ির পরিবেশ আগের মতোই ছিল, শুধু তার মনে এখন একটা ঝড় থেমে গিয়ে শান্ততা তৈরি হয়েছিল। সৌম্য টিভি দেখছিল, তন্নি হলে ল্যাপটপ আর একটা ডায়েরি নিয়ে কিছু হিসাব করছিল। সুমিতা তাইকে দেখা মাত্রই তন্নি তার চেনা কর্কশ সুরে শুরু করল। মা, কোথায় গিয়েছিলেন সকাল সকাল, কিছু না বলে? আমার সকালের চা নাস্তা কে করবে? আমাকে নিজেকে করতে হলো। তন্নির গলার স্বর চড়া ছিল। সুমিতা তাই তার প্রশ্নের দিকে পুরোপুরি নজর এড়িয়ে সোজা নিজের ঘরের দিকে যেতে শুরু করলেন। মা, ওগো, শুনছেন তো আমি কি বলছি? তন্নি বিরক্ত হয়ে বলল এবং ডায়েরি থেকে একটা পাতা ছিঁড়ে সুমিতা তাইয়ের সামনে ধরল। এই দেখুন, রবিবারে আমার অফিসের কলিগরা বাড়িতে আসছে। একটা বড় পার্টির আয়োজন করেছি আমি। এটা মেনুর লিস্ট, কাল বাজারে গিয়ে নিয়ে আসবেন। আর হ্যাঁ, বাজেট একটু বেশি হবে। আপনি আপনার ওই আচারের ব্যবসার টাকাগুলো ব্যবহার করবেন। সোমর বেতন পেতে এখনো দেরি আছে। তন্নি সেই কাগজটা সুমিতা তাইয়ের হাতে গুজে দেওয়ার চেষ্টা করল, কিন্তু সুমিতা তাই সেই কাগজটা হাতে নেওয়ার বদলে তন্নির চোখের দিকে সরাসরি তাকালেন। তার চোখের সেই ধার দেখে তন্নি মুহূর্তের জন্য চমকে গেল। পার্টি তোর, কলিগ তোর,
তাই খরচও তোরই হবে তন্নি। সুমিতা তাই এর শব্দগুলো বরফের মতো শীতল আর চাবুকের মতো তীক্ষ্ণ ছিল। তন্নি তো আকাশ থেকে পড়ল। কি? আরে কিন্তু আপনার কাছে তো আচারের টাকা আছে না ব্যাংকে? ঘরের কাজের জন্যই তো চাইছি, আর আমি বাটি তো বাড়িতেই দিচ্ছি না। আমার টাকা আমার কষ্টের তন্নি। সুমিতা তাই এর গলার স্বর এখন একটু চড়ল, কিন্তু তাতে কোনো চিৎকার ছিল না, ছিল শুধু এক দৃঢ়তা। আর এখন থেকে আমি আমার এটিএম কার্ড তোমাদের জন্য চিরতরে বন্ধ করে দিয়েছি। যে বাড়িতে আমার থাকার জন্য একটা ঘর পাওয়ার ভরসা নেই, যে বাড়িতে আমাকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়, সেই বাড়ির মিথ্যে লোক দেখানো আভিজাত্যের জন্য আমি এক কানা করিও দেব না। এই আওয়াজ শুনে সৌম্য হলে এলো। কি হচ্ছেটা কি মা? আবার খিটখিট শুরু করলি? সমিতা তাই সৌম্যর দিকে ফিরলেন। কিছু না সৌম্য, তন্নির ওর স্পেস দরকার ছিল না, পার্টির জন্য, নিজের আরামের জন্য, সেটা আমি ওকে দিয়ে দেব। তোমরা তোমাদেরটা দেখো, আমি আমারটা দেখে নিয়েছি। মানে, কি দেখে নিয়েছ? সৌম্য কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল। সময় হলে বুঝতেই পারবে। এটুকুই বলে সুমিতা তাই শটান মাথা উঁচু করে নিজের বেডরুমে চলে গেলেন এবং ভেতর থেকে খিল তুলে দিলেন। বাইরে সৌম্য আর তন্নি অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তাদের আন্দাজও ছিল না যে তাদের পায়ের তলার মাটি এখন সরতে চলেছে। পরদিন ভোর হল। সুমিতা তাই এর দিনলিপি আগের মতোই ছিল, কিন্তু মুখে ছিল এক অসীম প্রশান্তি। সকাল 10টায় সৌম্য আর তন্নি যে যার গাড়ি নিয়ে অফিসে চলে গেল। বাড়ির দরজা বন্ধ হওয়ার আওয়াজ আসতেই সুমিতা তাই নিজের আলমারি থেকে একটা পুরনো লাল রঙের ফাইল বের করলেন। তাতে দুর্গাপুরের সেই বাড়ির মূল নথিপত্র ছিল। এই বাড়িটা সুমিতা তাইর স্বামী নিজের উপার্জনের টাকায় কিনেছিলেন এবং তার অবর্তমানে এটা পুরোপুরি সুমিতা তাইয়ের নামেই ছিল। ওটা ছিল তার অধিকার, তার একমাত্র সম্বল। দুপুর 12টায় তিনি তার আইনজীবী মিত্র কাকার অফিসে পৌঁছালেন। মিত্র কাকা ছিলেন তার স্বামীর পুরনো বন্ধু এবং অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি। কাকা, আমি আমার দুর্গাপুরের বাড়িটা বিক্রি করতে চাই। সুমিতা তাই সামনে ফাইলটা রেখে সরাসরি কাজের কথা এলেন। মিত্র কাকা চমকে উঠলেন, তার হাতের চশমাটা নিচে নেমে এলো। সুমি, আরে কি বলছিস এসব? সৌম্য কি এটা জানে? আর তোরা থাকবি কোথায় হুট করে? কাকা, এই বাড়িটা আমার একার নামে। আমার এখন সৌম্যের অনুমতি বা সম্মতির কোনোই প্রয়োজন নেই। আমি দীঘায় নিজের জন্য একটা ছোট বাড়ি কিনেছি। এখানে আমার থাকা আর আমার সহ্য করা দুটোই এখন শেষ। আপনি শুধু এই বাড়িটা যত দ্রুত সম্ভব এবং ভালো দামে বিক্রি করার ব্যবস্থা করুন। তবে আমার একটাই শর্ত, সৌম্য আর তন্নি যেন এটার বিন্দুমাত্র টের না পায়। খদ্দের যেন দুপুরেই বাড়ি দেখতে আসে। মিত্রকাকা সুমিতাইর চোখে শীতল এবং দৃঢ় সংকল্প দেখলেন। তিনি আর কোনো উপদেশ না দিয়ে এক পরিচিত এস্টেট এজেন্টকে ডেকে নিলেন এবং কাজ শুরু করে দিলেন। পরের কয়েকদিন বাড়িতে এক অদ্ভুত লুকোচুরি খেলা শুরু হলো। সকালে সৌম্য আর তন্নি অফিসে চলে গেলেই বেলা 11টা থেকে দুপুর 4টের মধ্যে এস্টেট এজেন্ট খদ্দেরদের বাড়িতে নিয়ে আসত। সুমিতাই অত্যন্ত শান্তভাবে হাসিমুখে তাদের বাড়ি দেখাতেন। সেই প্রশস্ত হল, সেই বড় বেডরুম যাকে নিয়ে সব ঝগড়া শুরু হয়েছিল, সেসবই খদ্দেরদের খুব পছন্দ হচ্ছিল। মাত্র 4 দিনেই এক অবস্থাপন্ন এবং ভদ্র পরিবার বাড়িটির জন্য সম্মতি দিল। সব কাজ অত্যন্ত গোপনে চলছিল। সন্ধ্যায় সৌম্য আর তন্নি বাড়ি ফিরলে তারা ভাবত যে মা বাড়িতে একাই টিভি দেখছেন বা বিশ্রাম নিচ্ছেন। রবিবার এলো। তন্নির কথা মতো তার অফিসের বান্ধবী আর কলিগরা বাড়িতে পার্টির জন্য এলো। বাড়িতে চড়া আওয়াজে মিউজিক বাজছিল, সেন্টার টেবিলে দামি খাবার, পিৎজা আর কোল্ড ড্রিঙ্ক সাজানো ছিল। সৌম্য অতিথিদের আপ্যায়ন করতে ব্যস্ত ছিল। তন্নি তার বান্ধবীদের সামনে নিজের আর নিজের টাকার জৌলুস দেখাতে চাইছিল। সুমিতাই রান্নাঘরে শান্তভাবে নিজের কাজ করছিলেন। অমনি তন্নি তাকে ইচ্ছে করে হলে ডাকল। মা, ও মা, একটু এদিকে আসবেন? তন্নির সেই হুকুমের সুর শুনে সুমিতাই বাইরে এলেন। কি হয়েছে তন্নি? আর এই দেখুন না, এখানে সোফায় জুস পড়ে গেছে, একটু ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিন তো। আর হ্যাঁ, আসার সময় রান্নাঘর থেকে স্ন্যাক্সের খালি বাটিগুলো ভরে নিয়ে আসুন। অতিথিরা বসে আছেন, আপনি এতটুকুও বোঝেন না কেন? তন্নি বান্ধবীদের সামনে অত্যন্ত তুচ্ছভাবে এবং কোনো চাকরকে হুকুম দেওয়ার মতো করে কথা বলছিল। এক বান্ধবীর এটা দেখে একটু অস্বস্তি হল। সে নিচু স্বরে জিজ্ঞেস করল, তন্বী, উনি তোমার শাশুড়ে মানা? তুমি ওনাকে এভাবে? তন্বী হেসে হাত নাড়ল এবং জোরে বলল, আরে কিছু না, ওনার অভ্যেস আছে এসব কাজের। আগে আচার বানাতেন না? আর তাছাড়াও বাড়িতে বসে করেনি বাকি, অন্তত আমাদের জন্য এটুকু তো করবেনই না? সৌম্য ওখানেই দাঁড়িয়েছিল। সে এটা পরিষ্কার শুনল, কিন্তু কিছুই বলল না। মায়ের পক্ষ নেয়া তো দূর থাক, উল্টো তার মনে হল যে মা এখন নিজের অপমান হজম করতে আর নিজের বাড়ির জায়গাটুকু চিনতে শুরু করেছেন। কালকের সেই দৃঢ়তা হয়তো একটা সাময়িক রাগ ছিল মাত্র, এমনটাই সে ভাবল।
সৌম্য মনে মনে বিজয়ী হাসি হাসল। সুমিতা তাই অত্যন্ত শান্তভাবে ন্যাকড়া আনলেন, টেবিল মুছলেন এবং স্ন্যাক্সের বাটিগুলো এনে রাখলেন। তার মুখে না ছিল রাগ, না ছিল দুঃখ, কারণ তিনি জানতেন যে এটা তার এই বাড়িতে শেষ অপমান। যে মানুষ ৩ দিনের মধ্যে রাস্তায় আসতে চলেছে, তার মিথ্যে অহংকার আর অজ্ঞতার উপর এখন তার শুধুই করুণা হচ্ছিল। বুধবার সকালে মিত্র কাকার ফোন এলো। সুমি, খদ্দের আজ দুপুরেই ফুল পেমেন্ট আর রেজিস্ট্রেশন করতে রাজি আছে, তবে তারা দখল আগামী সপ্তাহেই চায়। তোর পক্ষে কি ঘর খালি করা সম্ভব হবে? হ্যাঁ কাকা, আমি আজই আসছি, সুমিতা তাই দৃঢ়ভাবে উত্তর দিলেন। দুপুরে শর্মিষ্ঠাকে সাথে নিয়ে সুমিতা তাই সাব রেজিস্ট্রারের অফিসে পৌঁছালেন। সামনে খদ্দেররা বসেছিল। নথিপত্রের স্তূপ সামনে এলো। সুমিতা তাই কলম হাতে নিলেন। যে ঘর তাকে সুখের, দুঃখের, কষ্টের এবং শেষে অপমানের অনেক রং দেখিয়েছিল, সেই ঘরের বিক্রির দলিলে তিনি একের পর এক সই করে দিলেন। লেনদেন সম্পন্ন হল। খদ্দের এক বিশাল অঙ্কের ডিমান্ড ড্রাফট সুমিতা তাইলের হাতে তুলে দিল। সেই চেকটা হাতে নেওয়ার সময় তার হাতে বিন্দুমাত্র কম্পন ছিল না। ওটা ছিল স্বাধীনতার অনুভূতি। আগামী সোমবার আমরা থাকতে আসব, নতুন মালিক হেসে বললেন। নিশ্চয়ই, রবিবার পর্যন্ত ঘর পুরোপুরি খালি পেয়ে যাবেন, সুমিতা তাই আশ্বস্ত করে হেসে মুখে বললেন। বাড়ি ফেরার পর তিনি নিজের বেডরুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন। তিনি আলমারির একদম উপরের তাক থেকে দুটো বড় পুরনো ট্রাভেল ব্যাগ বের করলেন। তার নিজের জিনিসপত্র এমনিতেও খুব কম ছিল। কিছু বাছাই করা পুরনো শাড়ি, স্বামীর একটা পুরনো ফটো ফ্রেম, আচারের ব্যবসা থেকে পাওয়া কিছু পুরস্কার, জরুরি কাগজপত্র আর ঠাকুর ঘরের ছোট মূর্তি। বাকি সব কিছু, দামি সব জিনিসপত্র, সৌম্য কখনো কখনো নামমাত্র এনে দেওয়ার শাড়ি, এই সব কিছু তিনি ওভাবেই আলমারিতে রেখে দিলেন। একটা একটা করে জিনিস ব্যাগে ভরার সময় তার মনের ওপর থাকা অনেক বছরের বোঝা হালকা হচ্ছিল। বাইরে থেকে তন্নির আওয়াজ এলো। মা, আমার সেই নীল সালোয়ারটা ইস্ত্রি করেছেন কি না এখনো? আমাকে কাল অফিসে ওটা পরতে হবে। সুমিতা তাই নিজের ব্যাগের চেন টানলেন এবং নিজের মনেই হেসে অত্যন্ত শীতলভাবে বিড়বিড় করে বললেন, এখন তোর কাপড় তুই নিজেই ইস্ত্রি কর তন্নি। মাত্র ৩ দিন বাকি আছে তোর এই বাড়িতে। তার মনের ভেতরের ঝড় এখন পুরোপুরি শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু এই দুর্গাপুরের বাড়িতে একটা ভয়ানক সুনামি আছড়ে পড়তে চলেছিল, যার বিন্দুমাত্র কল্পনাও সৌম্য আর তন্নির ছিল না। বৃহস্পতিবারের সেই সন্ধ্যা, সৌম্য আর তন্নি এইমাত্র অফিস থেকে বাড়ি ফিরেছিল। সৌম্য বরাবরের অভ্যেস মতো সোফায় পা ছড়িয়ে হাতে কফির মগ নিয়ে টিভিতে খবর দেখছিল। তন্নি ডাইনিং টেবিলে বসে মোবাইলে রবিবারের পার্টির জন্য ক্যাটারারের সাথে চড়া গলায় তর্ক করছিল। আরে শুনুন, স্টার্টার্সে আমার পনির টিক্কার ক্রিস্পি কর্ন চাই, আর বাজেট আমি যা বলেছি সেটাই থাকবে। সুমিতা তাই হলে এলেন। তার পরনে একটা সাধারণ সুতির শাড়ি ছিল, কিন্তু তার চলায় আজ এক অন্যরকম আভিজাত্য ছিল। তিনি সরাসরি টিভির কাছে গিয়ে সুইচ বন্ধ করে দিলেন। হঠাৎ হওয়া নিস্তব্ধতার কারণে সৌম্য কপালে ভাঁজ ফেলে ওপরে তাকাল। কি গো মা, কি সমস্যা তোমার? দেখছিলাম নামি টিভি। সৌম্য বিরক্ত হয়ে বলল। তন্নিও ফোন কান থেকে নামালো আর চোখ পাকিয়ে বলল, মা, কি ধরনের বিচিত্র ব্যবহার এটা? সৌম্য অফিস থেকে ক্লান্ত হয়ে এসেছে। সুমিতা তাই অত্যন্ত শান্তভাবে কিন্তু পুরো হলে গমগম করবে এমন দৃঢ় কণ্ঠে বললেন, আমার কোনো সমস্যা নেই, আমি শুধু তোমাদের একটা ধারণা দিতে চাই। আমি এই বাড়িটা বিক্রি করে দিয়েছি। নতুন মালিক রবিবার সকালে থাকতে আসবেন। ততক্ষণ তোমরা তোমাদের ব্যবস্থা দেখে নাও। প্রথম মুহূর্তে বাড়িতে এমন এক শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো যে দেওয়ালের ঘড়ির টিকটিক শব্দ হাতুড়ির মারের মতো মনে হতে লাগল। তন্নির হাতের মোবাইলটা ফসকে ডাইনিং টেবিলে আছড়ে পড়ল। সৌম্যর মনে হলো সে হয়তো ভুল শুনেছে। কি কি বললে তুমি? সৌম্য জায়গা থেকে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল। আমি এই বাড়িটা বিক্রি করে দিয়েছি আইনত, আর রবিবার তোমাদের এই বাড়ি খালি করতে হবে। সুমিতা তাই প্রতিটি শব্দ চিবিয়ে অতি স্পষ্ট উচ্চারণে বললেন। তন্নি চিৎকার করে উঠল, বিক্রি করে দিয়েছেন মানে কি? মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? বুড়ো বয়সে আমাদের না জানিয়ে বাড়ি কি করে বিক্রি করতে পারেন আপনি? আর রবিবারে আমার এখানে পার্টি আছে, আমরা কোথায় যাব? সৌম্যর রাগ এখন সীমা ছাড়িয়ে গেল। তার চোখের শিরাগুলো দপদপ করতে লাগল। সে মায়ের গায়ের ওপর চড়াও হওয়ার মতো করে সামনে এগিয়ে গেল এবং আঙুল উছিয়ে চিৎকার করল, আমি এটা হতে দেব না। তুমি নিজেকে কি ভাবো? আমার বাবার বাড়ি এটা। আমি কালকের কাল কোর্টে যাব, উকিল দাঁড় করাবো, আর এই বাড়ির ওপর স্টে অর্ডার আনবো। দেখি কেমন করে বিক্রি করো তুমি এই বাড়ি। সুমিতা তাই কিঞ্চিত হাসলেন।
সেই হাসিতে সৌম্যর অজ্ঞানতার প্রতি করুণা ছিল। তোর বাবার বাড়ি ছিল ঠিকই সৌম্য, কিন্তু সেটা আমার নামে ছিল। তার একমাত্র সম্বল হিসেবে তিনি সেটা আমার নামে করে গিয়েছিলেন। আর লেনদেন সম্পন্ন হয়ে গেছে, কালই রেজিস্ট্রি হয়েছে, আর বাড়ির পুরো টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমাও হয়ে গেছে। তোকে যদি উকিলকে জিজ্ঞেস করতে হয় তবে মিত্র কাকাকে জিজ্ঞেস কর, তার সামনেই সই করেছি আমি। মিত্র কাকার নাম শুনতেই সৌম্যের পায়ের তলার মাটি সরে গেল। মিত্র কাকা আইনি বিষয় কতটা পাকা সেটা সে জানত। এখন আর কিছুই হতে পারে না। এই ধ্রুব সত্যটা তার মস্তিষ্কে আলোর ঝলকানির মতো ঢুকে গেল। তন্নি রাগে টেবিলের উপরের জলের গ্লাসটা মেঝেতে আছাড় মারল। কাঁচের টুকরো টুকরো হয়ে গেল। আপনি অত্যন্ত স্বার্থপরা নিষ্ঠুর মহিলা। নিজের ছেলে আর বউকে রাস্তায় নিয়ে এলেন। লোকে কি বলবে আমাদের? আপনি আমাদের সংসার ভাঙতে বসেছেন। সুমিতা তাইয়ের নজর এখন আগুনের গোলার মতো জ্বলতে লাগল। তার গলার স্বর এখন আর শান্ত ছিল না, তাতে এক আহত বাঘিনীর গর্জন ছিল। আমি নিষ্ঠুর? আমি সংসার ভাঙছি? সুমিতা তাই সামনে এগিয়ে এলেন এবং সরাসরি সৌম্যের চোখের দিকে চোখ রাখলেন। মনে কর সৌম্য, গত সপ্তাহে এই ডাইনিং টেবিলেই তুই সবার সামনে আমাকে কি বলেছিলি? মা, তোর বেডরুমটা তন্নির চাই, সেটা খালি কর, অথবা ব্যাগ গুছিয়ে এই বাড়ি থেকে বিদায় হ। তখন আমি সেটাই করলাম না রে। আমি আমার ব্যাগ গুছিয়ে নিলাম আর তোমাদের চাওয়া সেই স্পেস চিরতরের জন্য খালি করে দিলাম। এখন পুরো বাড়িটাই তোমাদের, শুধু দেওয়ালগুলো আমার নয় সৌম্য। সৌম্যর অহংকার এখন পুরোপুরি ধসে পড়েছিল। রাগের জায়গা এখন ভয়ানক ভয় আর অসহায়তা নিয়েছিল। মাত্র ৩ দিনে গল্পের মতো শহরে নতুন বাড়ি খোঁজা, ডিপোজিট দেওয়া আর শিফট হওয়া অসম্ভব ছিল। সে নিজের সুর বদলে ফেলল। এখন সে মাকে আবেগের জালে জড়ানোর চেষ্টা করতে লাগল। তার গলার স্বর হঠাৎ নরম আর কান্নাকাটি মাখা হয়ে গেল। মা, মা প্লিজ এমন করো না গো। রাগের মাথায় আমি কিছু বলে ফেলেছি। কাজের টেনশন থাকে গো আমার। কিন্তু তুমি মা হয়ে নিজের ছেলের এমন সর্বনাশ কি করে করতে পারো? তুমি আমাদের পথে বসাবে? পরিবারের জন্য একটু অ্যাডজাস্ট করতে পারো না তুমি? আমি তোমার একমাত্র ছেলে না? সৌম্যর এই মায়াকান্না সুমিতা তাইয়ের হৃদয়ে কোনো দয়া জাগাতে পারল না। তিনি অত্যন্ত শীতলভাবে তাকে উত্তর দিলেন, সৌম্য, আমি তোর মা রে, তোর এটিএম মেশিন বা বিনা পয়সার কাজের লোক নই। সারা জীবন আমি তোমাদের জন্য অ্যাডজাস্ট করেছি, আচার বানিয়ে নিজের হাড় জল করেছি, নিজেকে শেষ করেছি, কিন্তু আর নয়, আমার সিদ্ধান্ত হয়ে গেছে। রাতটা অত্যন্ত ভয়ানক নিস্তব্ধতায় কাটল। সৌম্য আর তন্মী সারা রাত হলে পায়চারি করছিল, একে অপরের ওপর চিৎকার করছিল। তন্মী সৌম্যকে দোষ দিচ্ছিল, তো সৌম্য তন্মীকে। কিন্তু সুমিতা তাই নিজের ঘরে অতি শান্তিতে ঘুমিয়েছিলেন। অনেক বছর পর আজ তার এমন গভীর ঘুম এসেছিল। পরদিন সকালে বাড়িতে শ্মশানের স্তব্ধতা ছিল। সুমিতা তাই নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। তার হাতে দুটো ট্রাভেল ব্যাগ ছিল, পরনে একটা সাধারণ কিন্তু পরিপাটি ইস্ত্রি করা শাড়ি ছিল। মুখে এক অসাধারণ তেজ আর আভিজাত্য ছিল। তিনি হলে পা রাখলেন। সৌম্য সোফায় মাথায় হাত দিয়ে বসেছিল আর তন্নি চোখ ফোলা অবস্থায় জানলার বাইরে তাকিয়েছিল। দুজনের কেউই মায়ের দিকে তাকানোর সাহস পেল না। অমনি স্নিগ্ধা নিজের ঘর থেকে বেরিয়ে এলো। তার চোখে জল ছিল, কিন্তু মুখে এক অন্যরকম গর্ব ছিল। সে দৌড়ে গিয়ে ঠাকুমার গলায় ঝুলে পড়ল। ঠাকুমা, আই এম প্রাউড অফ ইউ। তুমি যা করছো একদম ঠিক করছো। তোমার জন্য আমার খুব গর্ব হচ্ছে। স্নিগ্ধা ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল। সুমিতা তাই তার পিঠে মমতার হাত বুলালেন। কেঁদো না সোনা, তুই বুদ্ধিমতী। তোর কখনো আমার কথা মনে পড়লে বা কখনো ঠাকুমার প্রয়োজন হলে দীঘায় চলে আসিস। আমার বাড়ির দরজা তোর জন্য সব সময় খোলা থাকবে। বাইরে গাড়ির হর্ন বাজল। শর্মিষ্ঠা ট্যাক্সি নিয়ে এসেছিল। সুমিতা তাই স্নিগ্ধাকে চুমু খেলেন, নিজের ব্যাগগুলো তুললেন আর বাড়ির চৌকাঠ পার হলেন। তিনি যাওয়ার সময় একবারও পিছনে ফিরে তাকালেন না। ৩৫ বছর এই বাড়ির জন্য তিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। সেই বাড়ি আজ পিছনে পড়ে থাকছিল, কিন্তু আজ তার মাথা উঁচু ছিল আর তার পদক্ষেপগুলো স্বাধীনতার, সম্মানের এবং এক নতুন জীবনের দিকে অত্যন্ত দৃঢ়ভাবে এগোচ্ছিল। সুমিতা তাই দুর্গাপুরের বাড়ির চৌকাঠ পার হলেন এবং ট্যাক্সিতে বসে শর্মিষ্ঠার সাথে দীঘার পথ ধরলেন। ট্যাক্সি যত দুর্গাপুরের সিমেন্টের জঙ্গল থেকে বেরিয়ে কোঙ্কনের সবুজ শ্যামল রাস্তায় পড়ল, ততই সুমিতা তাইয়ের মনের উপর জমে থাকা অনেক বছরের ধুলোবালি বাতাসের সাথে উড়ে যেতে লাগল। তিনি জানলার বাইরে নজর দিলেন। বাইরের প্রকৃতি যেন মুক্ত নিঃশ্বাস নিচ্ছিল। দীঘার সেই পাথুরে দালানে সুমিতা তাইয়ের এক নতুন জীবন শুরু হল।
এখানে প্রেসার কুকারের সিটি কিংবা মা আমার শার্ট কোথায় এই চিৎকার দিয়ে তার সকাল হতো না। এখানে ভোরের ঘুম ভাঙত নারকেল পাতায় বাতাসের শোঁ শোঁ শব্দে আর দূর থেকে ভেসে আসা সমুদ্রের ছন্দময় গর্জনে। সকাল 6টায় উঠে তিনি নিজের পছন্দের আদা চা বানাতেন। বারান্দার আরাম কেদারায় বসে শান্তিতে চায়ের চুমুক দেওয়ার সময় তার মুখে এখন এক অসাধারণ তেজ আর তৃপ্তি এসেছিল। তিনি বাড়ির পিছনের বাগানে মন দিতে শুরু করলেন। মাটিতে হাত দেওয়ার সময়, নতুন চারা লাগানোর সময় তার জীবন এক নতুন অর্থ খুঁজে পেল। সকাল 7টায় তিনি সমুদ্র তীরে হাঁটতে যেতেন। সেখানে তিনি তাঁরই বয়সী কিছু সমমনা বান্ধবী পেলেন, মালতীবাই আর সুহাসিনী। এই মহিলারা কারো নিন্দা করতেন না, বরং জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিতেন। তাদের সাথে গল্প করার সময়, হাসার সময় সুমিতা তাই উপলব্ধি করলেন যে তিনি নিজেকে ভুলে কত বছর একটা মিথ্যে সম্পর্কের খাঁচায় বন্দী ছিলেন। এখন তিনি সত্যিকারের অর্থে বাঁচতে শিখছিলেন। তার চোখের তলার কালি উধাও হয়ে গিয়েছিল এবং চলায় এক নতুন আত্মবিশ্বাস এসেছিল। অন্যদিকে দুর্গাপুরে কিন্তু সৌম্য আর তন্নির জীবনের নাভিশ্বাস উঠে গিয়েছিল। বাড়ি বিক্রির কথা হঠাৎ জানতে পারায় তাদের কাছে মাত্র 3 দিন সময় ছিল। এত কম সময়ে আর সীমিত টাকায় দুর্গাপুরে বাড়ি পাওয়া অসম্ভব ছিল। অবশেষে অনেক খোঁজাখুঁজি করে তাদের বারাসাতের এক সরু গলির পুরনো ইমারতে একটা ছোট 1 বিএইচকে ভাড়া নিতে হলো। 1 লাখ টাকা ডিপোজিট আর চড়া ভাড়া গুনতে গিয়ে সৌম্যর ব্যাংক অ্যাকাউন্টের একদম তলা দেখা গেল। তন্নির ক্রেডিট কার্ডের আগের কিস্তিই মাথায় চেপেছিল, তার ওপরেই নতুন খরচের বোঝা বাড়ল। সকাল 8টা বেজেছিল। বারাসাতের সেই ছোট বাড়িতে শুধু বিশৃঙ্খলা রাজত্ব করছিল। চারদিকে জিনিসের বাক্স পড়েছিল, হাঁটারও ঠিকঠাক জায়গা ছিল না। গো, সৌম্য, কোথায় রেখেছ চায়ের কৌটো? প্যাকার্সরা সব এলোমেলো করে দিয়েছে। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আর এখানে সাধারণ জল খাওয়ার গ্লাস খুঁজে পাচ্ছি না। তন্নি আলুথালু চুলে বিরক্ত হয়ে রান্নাঘর থেকে চিৎকার করল। সৌম্য বাথরুম থেকে তাড়াহুড়ো করে তোয়ালে জড়িয়ে বাইরে এলো। তার দুর্গাপুরের বাড়িতে অভ্যেস ছিল বড় বাথরুমের, কিন্তু এখানে বালতি রাখলে ঘোরারও জায়গা ছিল না। তন্নি, আমাকে কি জিজ্ঞেস করছিস? আমি কাল থেকে আমার প্যান্ট খুঁজে পাচ্ছি না, আর ইস্ত্রিওয়ালা নিচে আসলোই না। আমি কেমন কুচকানো কাপড় পরে অফিসে যাব? সৌম্য রেগে জিজ্ঞেস করল। আপনাদের শুধু আপনাদের কাপড়ই চোখে পড়ে। এখানে আমার ওয়ার্ড্রোবের কি হবে? দুর্গাপুরে আমার বড় বেডরুম চাইছিল, আর এখানে আমার অর্ধেক কাপড় সুটকেসেই পড়ে আছে। সব দম বন্ধ লাগছে আমার। তন্লা ছাড় করল। দুর্গাপুর থেকে বারাসাত আসার কারণে সৌম্যর যাতায়াতের কষ্ট ভয়ানক বেড়ে গিয়েছিল। সকাল 8টার ফার্স্ট লোকাল ধরার জন্য তাকে রিকশার লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। ট্রেনে ওঠার সময় সেই অমানসিক ধাক্কাধাক্কি, ঘামের গন্ধ আর দরজায় ঝুলে যাওয়া, এই সব কিছুর কারণে সে অফিসে পৌঁছনো পর্যন্তই অর্ধমৃত হয়ে যেত। দুপুরের লাঞ্চ টাইমে যখন সে টিফিন খুলল, তখন তাতে বাইরে থেকে আনা শুকনো সবজি আর শক্ত হয়ে যাওয়া রুটি ছিল। তার হঠাৎ মায়ের হাতের গরম আর তুলতুলে নরম রুটির কথা মনে পড়ে গেল। টিফিনে মা রোজ গুড়ের কোনো মিষ্টি বা স্পেশাল আচার যত্ন করে রেখে দিতেন। এখন সেই টিফিন আসা আর সেই স্বাদ চিরতরে হারিয়ে গিয়েছিল। মা ঘরে থাকতে ইস্ত্রি করা কাপড় জায়গামতো কিভাবে পাওয়া যেত, ঘরে কখনো চাল ডালের অভাব কিভাবে বোঝা যেত না, এই সব কথা এখন তার পদে পদে মনে পড়তে লাগল। সন্ধ্যায় দুজনেই চরম ক্লান্ত হয়ে ঘরে ফিরল। ঘর ঠিক তেমনই অগোছালো পড়েছিল। তন্নি খাবারের কি হবে? খুব খিদে পেয়েছে। সৌম্য সোফায় শরীর এলিয়ে দিয়ে জিজ্ঞেস করল। আমি খুব ক্লান্ত সৌম্য, আমার পক্ষে এখন গ্যাসের সামনে গিয়ে দাঁড়ানো সম্ভব নয়। সুইগি থেকে কিছু একটা অর্ডার করো। তন্নি মোবাইল বের করতে করতে বলল। সৌম্যর মেজাজ চড়ে গেল। রোজ রোজ সুইগি তন্নি, তোমার কি টাকার কোনো জ্ঞান আছে কি নেই? 1 লাখ টাকা ডিপোজিট দিয়েছি আমরা, আমার ব্যাংক ব্যালেন্স 0 হয়ে গেছে, আর তোমার ক্রেডিট কার্ডের বিল পেন্ডিং আছে। এইভাবে চললে আমরা রাস্তায় চলে আসব। তন্নিও ঠিক ততটাই রাগে ফেটে পড়ল। তাহলে আমি কি করব? আপনার ওই স্বার্থপর মায়ের জন্য এসব হয়েছে। বাড়ি বিক্রি করে পালিয়ে গেলেন তিনি, আমাদের সংসারটা ভেঙে দিলেন। বুড়ো বয়সে একটু অ্যাডজাস্ট করতে পারতেন না উনি? স্বার্থপর মা শব্দটা শুনতেই সৌম্যর মাথায় যেন জেদ চেপে বসল। আজ সে প্রথমবার তন্নির আসল চেহারাটা পরিষ্কার দেখতে পাচ্ছিল। সে ঝটপট উঠে দাঁড়াল আর চিৎকার করে উঠল। তন্নি, ব্যাস, আমার মাকে দোষ দেওয়া বন্ধ করো এখন। স্বার্থপর তিনি ছিলেন না, স্বার্থপর আমরা ওনাকে বিনে পয়সার চাকর ভেবে খাটিয়ে নিয়েছি। তিনি ঘরে থাকতে তোমাকে কখনো গ্যাস জ্বালাতে হয়েছিল কি? কখনো বাজার, কারেন্টের বিল বা ইস্ত্রিওয়ালার চিন্তা করতে হয়েছিল? হয়নি তো, কারণ তিনি সব কিছু মুখ বুজে করতেন।
আমরা ওনাকে একটা টাকা দেইনি, উল্টো ওনার অপমান করেছি। তন্নি চোখ বড় বড় করে তাকিয়েই রইল। সৌম্য আরও বলল, ওনার বড় বেডরুম চাইছিল না রে তন্নি, ওনার শুধু একটু সম্মান চাইছিল, যা আমরা ওনাকে কখনো দেইনি। আজ তিনি ঘরে নেই তো, তাই এখন বুঝতে পারছি এই ঘরের আর এই সংসারের আসল দাম কি। ও, মানে এখন আপনার মায়ের কথা মনে পড়তে শুরু করেছে? তাহলে যান, ওনার আঁচল ধরে কাঁদুন গে, আমাকে এই লেকচার দেবেন না। তন্নি গটগট করে বেডরুমে চলে গেল আর সজোরে দরজা বন্ধ করে দিল। সৌম্য সেই হগোছালো ঘরে সোফায় একাই মাথা ধরে বসে রইল। আজ তার নিজের মায়ের সেই অদৃশ্য পরিশ্রম আর নিঃস্বার্থ ভালোবাসার কথা প্রতিটি নিঃশ্বাসে অনুভব হচ্ছিল। ঘরের খালি দেওয়ালগুলো যেন তাকে তারই সেই চিৎকার করা কথাগুলো শুনিয়ে দিচ্ছিল। নিজের ব্যাগ গুছিয়ে এই বাড়ি থেকে বিদায় হ। মা ব্যাগ গুছিয়ে নিয়েছিলেন ঠিকই, কিন্তু সেই সাথে সৌম্যর জীবনের সব শান্তি আর সুখও নিয়ে চলে গিয়েছিলেন। কয়েক সপ্তাহ কেটে গেল। দীঘার সেই দালানে এখন ফুল আর শান্তির সুবাস চিরস্থায়ীভাবে ছড়াতে শুরু করেছিল। স্নিগ্ধার কলেজের ছুটি পড়ে গিয়েছিল। সে বারাসাতির সেই গুমোট আর রোজকার ঝগড়ায় ভরা ঘর থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছিল। একদিন সকালে সে পিঠে ব্যাগ ঝুলিয়ে সোজা দীঘায় ঠাকুমার দোরগোড়ায় এসে হাজির হল। সুমিতা তাই আঙিনার তুলসীতলায় জল দিচ্ছিলেন। স্নিগ্ধা পেছন থেকে এসে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরল। ঠাকুমা! সুমিতা তাই ঘুরে চাইলেন এবং তার মুখ আনন্দে ঝলমল করে উঠল। আরে স্নিগ্ধা, আমার সোনা এসেছ, কেমন আছো তুমি? আর এভাবে হঠাৎ? তিনি আঁচলে হাত মুছতে মুছতে স্নিগ্ধাকে আদরে ভরিয়ে দিলেন। তোমার খুব কথা মনে পড়ছিল, তাই ঠিক করলাম এই দুদিন শুধু আমার ঠাকুমার সাথেই থাকব। স্নিগ্ধা হাসতে হাসতে বলল। স্নিগ্ধা বাড়ির চারদিকে একবার চোখ বুলিয়ে নিল। নারকেল সুপারির বাগান, সমুদ্র থেকে আসা ঠান্ডা হাওয়া আর সবচেয়ে বড় কথা, নিজের ঠাকুমার সেই শান্ত তৃপ্ত মুখ। দুর্গাপুরের বাড়িতে সব সময় কুকারের সিটি গনা, সারাক্ষণ ঘামে ভেজা আর নিজের অস্তিত্বের জন্য লড়াই করা তার সেই ঠাকুমা আজ পুরোপুরি বদলে গিয়েছিলেন। তার মুখে এখন এক দিব্যি তেজ ছিল। সুমিতা তাই স্নিগ্ধার জন্য গরম গরম থালি পিঠা আর মাখন তৈরি করলেন। দুজনে বারান্দায় বসে খাচ্ছিলেন। ঠাকুমা, তোমাকে কত সুন্দর লাগছে গো, একদম ফ্রেশ। আমি তো ভেবেছিলাম তুমি এখানে একা বোর হবে, কিন্তু তুমি তো নিজের এক নতুন পৃথিবীই তৈরি করে ফেলেছ। স্নিগ্ধা থালি পিঠার টুকরো ছিঁড়তে ছিঁড়তে প্রশংসা করে বলল। সুমিতা তাই হাসলেন। বোর হওয়ার সময় কোথায় রে দিদি, নিজের জন্য বাঁচতে শুরু করেছি এখন। কিন্তু তুই বল, ওদিকের কি খবর? সৌম্য আর তন্নি কেমন আছে? তার গলায় রাগ ছিল না, কিন্তু এক ধরনের নির্লিপ্ততা ছিল। স্নিগ্ধার মুখটা একটু কালো হয়ে গেল। সে এক দীর্ঘশ্বাস নিল। কিছু জিজ্ঞেস করো না ঠাকুমা, সেখানে বারাসাতে একদম নরক হয়ে গেছে ঘরটা। কি এক দেশলাই বাক্সের মতো ঘর, থাকার ঠিক মতো জায়গা নেই। বাবার লোকাল ট্রেনের যাতায়াতে একদম অবস্থা খারাপ। মা আর বাবার রোজ খটখটি লাগে। কালই কারেন্টের বিল দেওয়া নিয়ে দুজনের মধ্যে ভয়ানক ঝগড়া হয়েছে। বাবা আজকাল খুব খিটখিট করেন। ওনার এখন পদে পদে তোমার কথা মনে পড়ে ঠাকুমা। তুমি থাকতে সেই ঘরে কখনো কিছুর অভাব ছিল না, এটা ওনারা এখন বুঝতে পারছেন। কিন্তু মায়ের অহংকার এখনো আগের মতোই আছে। সুমিতা তাই শুধু এক দীর্ঘশ্বাস ফেললেন। মানুষকে নিজের কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হয় স্নিগ্ধা। আমি ওনাদের ঘর থেকে বের করে দিইনি, ওনাদের স্বার্থই ওনাদের ওই পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। এদিকে দুর্গাপুরে কিন্তু নিয়তি সৌম্যের কঠিন পরীক্ষা নিচ্ছিল। সারাক্ষণের লোকাল ট্রেনের ধকল, অফিসের টেনশন আর ঘরের রোজকার অশান্তি সব মিলিয়ে সৌম্য একদম ভেঙে পড়েছিল। সেদিন সকালে সৌম্যের যখন ঘুম ভাঙল, দেখল প্রচণ্ড কাঁপুনি দিয়ে তার শরীর জ্বরে পড়ছে, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল আর গলা একদম বসে গিয়েছিল। সে কোনো মতে চোখের ওপর থেকে হাত সরিয়ে ক্ষীণ স্বরে ডাকল, তন্নি, ওগো তন্নি, একটু এদিকে এসো না, আমার খুব জ্বর এসেছে। তন্নি আয়নার সামনে দাঁড়িয়ে অফিসের জন্য তৈরি হচ্ছিল। সে ঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, সৌম্য, আজই কি জ্বর আসার কথা ছিল আপনার? আমার অফিসে খুব জরুরি প্রেজেন্টেশন আছে, বস আমার জন্য অপেক্ষা করছেন, আমি ছুটি নিতে পারবো না। সৌম্য কম্বলটা আরও শক্ত করে জড়িয়ে নিল। আরে কিন্তু আমি তো উঠতে পারছি না, এক কাপ গরম চা অন্তত করে দেবে? তন্নি ব্যাগটা কাঁধে ঝোলালো। গ্যাসে দুধ গরম করা আছে, আপনি উঠে কফি করে নিন, আর আমি সুইগি থেকে স্যুপ অর্ডার করে দিচ্ছি, সেটা এলে খেয়ে নেবেন। ফার্মেসি থেকে প্যারাসিটামল আনিয়ে নিন বা শুয়ে থাকুন, আমি বেরোচ্ছি, আমার দেরি হয়ে গেছে। এটুকু বলেই সে তার কপালে হাত দিয়ে দেখার প্রয়োজনও বোধ করল না এবং ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা সজোরে বন্ধ হলো। সেই বন্ধ দরজার শব্দে সৌম্যের বুকটা ফেটে যাচ্ছিল।
সে সেই গুমুট ঘরে অগোছালো জিনিসের মাঝে একাই জ্বরে কাঁপতে কাঁপতে পড়ে রইল। চোখ বুঝতেই তার হঠাৎ নিজের পুরনো বাড়ির আর মায়ের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় বা এমনকি কলেজে পড়ার সময়ও তার সামান্য জ্বর হলেও তার মা রাত জেগে বসে থাকতেন। কপালে জলপট্টি দেওয়া সেই কুচকানো কিন্তু মমতাময় হাতগুলোর কথা তার মনে পড়ল। আমার সোনার কি হলো রে? বলতে বলতে তিনি তাকে জড়িয়ে ধরতেন। তুলসী পাতা, আদা, গয়া চা আর গোলমরিচ দিয়ে বানানো মায়ের হাতের সেই গরম গরম কোয়াত কেদারের মনে পড়ল। সেই কোয়াত খেলেই জ্বর কোথায় যেন পালিয়ে যেত। আজ তার কাছে ক্রেডিট কার্ড ছিল, সুইগি থেকে স্যুপ অর্ডার করার সুবিধা ছিল, কিন্তু মায়ের হাতের সেই কোয়াত আর সেই মমতাময় স্পর্শ ছিল না। আজ তাকে কেউ আমার সোনা বলে ডাকার ছিল না। যে তন্বীর জন্য সে নিজের মাকে ঘর থেকে তাড়িয়েছিল, সেই তন্বী তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে অফিসে চলে গেল। সৌম্যর চোখ দিয়ে ঝড় করে জল পড়তে লাগল। জ্বরের ঘোরে সে নিজেরই সেই নির্দয় কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। মা, তোর বেডরুম তন্বীর চাই, সেটা খালি কর, অথবা ব্যাগ গুছিয়ে এই বাড়ি থেকে বিদায় হ। না, না! সৌম্য নিজের মনেই ফুপিয়ে চিৎকার করে উঠল। তার নিজের কৃতকর্মের জন্য ভয়ানক অনুশোচনা হচ্ছিল। সে কতটা নীচ কাজ করেছে তা আজ সে হাড়ে হাড়ে টের পাচ্ছিল। টাকার আর বউয়ের নেশায় মত্ত হয়ে সে সেই জননীকে রাস্তায় নামিয়েছিল, যিনি নিজের রক্ত জল করে তাকে আজ এই অবস্থানে এনেছিলেন। জ্বরে থরথর করে কাঁপা হাত নিয়ে সে পাশে পড়ে থাকা মোবাইলটা তুলল। কন্ট্যাক্ট লিস্টে সে মা নামটা খুঁজল। সেই নামটা দেখা মাত্রই তার গলায় কান্না দলা পাকিয়ে এলো। সে কাঁপা আঙুলে কল করল। ফোনে রিং বাজছিল, ট্রিং ট্রিং। দীঘায় সুমিতা তাই নিজের ফোনটা ঘরের টেবিলে রেখে স্নিগ্ধার সাথে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন। ফোন শুধু বেজেই চলল। মা, প্লিজ ফোন তোলো। মা, আমার তোমাকে খুব দরকার। আমাকে ক্ষমা করে দাও মা। সৌম্য জ্বরের ঘোরে আর কান্নার স্বরে ফোনটা ধরে বিড়বিড় করছিল, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। দিস কল ইজ নট আনসারিং। এই যান্ত্রিক স্বর শুনে সৌম্যর হাত থেকে ফোনটা ফসকে নিচে পড়ে গেল। সে সেই গুমোট বেডরুমে জ্বরে কাঁপতে কাঁপতে হাউ হাউ করে কাঁদছিল। সন্ধে 7টার দিকে দরজা খুলল। তন্নি অফিস থেকে ক্লান্ত হয়ে ঘরে ফিরল। ঘর অন্ধকার ছিল। সে আলো জ্বালাল। সোফায় সৌম্য মাথা নিচু করে শূন্য নজরে মেঝের দিকে তাকিয়ে বসেছিল। তন্নি? সৌম্যর গলার স্বর অদ্ভুত শান্ত আর গম্ভীর ছিল। আমরা শেষ হয়ে গেছি। আমাদের মিথ্যে অহংকার, আমাদের টাকার দম্ভ, সব কিছু শেষ হয়ে গেছে। কি আবোল তাবোল বকছেন? জ্বর কি মাথায় চড়ে গেছে? তন্নি কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল। হ্যাঁ, জ্বর মাথায় চড়েছিল, আমাদের দুজনেরই। সৌম্য হঠাৎ শটান দাঁড়িয়ে পড়ল। আজ সকালে তুমি আমাকে জ্বরের মধ্যে ওভাবে ফেলে চলে গেলে কারণ তোমার কাছে তোমার প্রেজেন্টেশনটা জরুরি ছিল। চিন্তা করো তন্নি, যদি আজ মা এই ঘরে থাকতেন, তাহলে তিনি নিজের হাজারটা আচারের কাজ সরিয়ে রেখে সারা রাত আমার কপালে জলপট্টি দিয়ে বসে থাকতেন। কিন্তু আমরা কি করলাম? আমরা সেই জননীকে তার নিজের ঘর থেকেই তাড়িয়ে দিলাম। সৌম্যর এই শব্দগুলো তন্নির মর্মস্থলে গিয়ে লাগল। আজ সে রেগে গেল না, বরং ধপাস করে সোফায় বসে পড়ল। তার চোখ থেকেও হঠাৎ জল ঝরতে শুরু করল। সৌম্য, আমার ভুল হয়ে গেছে। তমনি দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। আমার মনে হতো টাকা আর আমার ক্যারিয়ারই হলো সবকিছু, কিন্তু ঘরের শান্তি আমি টাকা দিয়ে কিনতে পারিনি। আমাকে ক্ষমা করো সৌম্য, আমার জেদের কারণেই আমাদের ঘরটা ধ্বংস হয়ে গেল। সৌম্য এক দীর্ঘশ্বাস নিল। কালই আমরা দীঘায় যাচ্ছি। স্নিগ্ধাকে সাথে নিয়ে মায়ের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি আর এক গ্রাস অন্নও খাব না। যাই হয়ে যাক, মাকে ফিরিয়ে আনতেই হবে। পরদিন সকালেই সৌম্য, তন্নি আর স্নিগ্ধা দীঘার দিকে রওনা হল। দুপুরের সময় তাদের গাড়ি একটা লাল চিরাপাথরের দালানের সামনে এসে থামল। সামনে আঙিনায় এক সুন্দর করে রং করা তুলসী মঞ্চের সামনে সুমিতা তাই চোখ বুজে হাত জোর করে দাঁড়িয়েছিলেন। সৌম্য দৌড়ে সামনে এলো আর সরাসরি মায়ের পায়ে আছড়ে পড়ল। মা, মা, আমাকে ক্ষমা করো। আমি খুব বড় অপরাধী গো তোমার। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মা। ফিরে চলো মা। তন্নি ও সুমিতা তাই এর সামনে হাঁটু গেড়ে বসল। মা, এই পেতে রাখা আঁচলে আমাকে আপনার ক্ষমা দিন। আমি অনেক ভুল করেছি। আমাদের আপনাকে ছাড়া আর কিচ্ছু চাই না মা। প্লিজ আমাদের ক্ষমা করে দিন। সুমিতা তাই আলতো করে নিচে ঝুঁকে সৌম্যকে কাঁধ ধরে দাঁড় করালেন। তার গলার স্বর ছিল অতি শান্ত, কিন্তু প্রতিটি শব্দে যেন বজ্রের মতো ওজন ছিল। সৌম্য,
তন্নি, কেঁদো না। আমি তো তোমাদের ক্ষমা করেই দিয়েছি রে। কিন্তু সৌম্য, ক্ষমা করব ঠিকই, কিন্তু আমি আবার তোমাদের ঘরে সেই স্বাভাবিক টেকেন ফর গ্রান্টেড মা হিসেবে কক্ষণই যাব না। শুনে নাও আমার কথা। সুমিতা তাই দৃঢ়ভাবে বললেন। যে সহজলভ্য সুমিতাকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে না, সেই সুমিতা সেই দিনই মরে গেছে। এখন যে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, সে এক স্বাভিমানী নারী। আমি তোমাদের মা, তোমাদের চাকর নই। আমার বাকি জীবন, আমার সম্মান আর আমার এই শান্তি, এটাই এখন আমার প্রধান গুরুত্ব। তোমাদের যদি আসতে হয় তবে এসো। এই দরজায় মাকে দেখতে খুশি মনে এসো, কিন্তু আমার শর্তে। দেখতে দেখতে ৬ মাস কেটে গেল। বারাসাতের সেই ছোট ভাড়ার ঘরে থেকে সৌম্য আর তুন্নি আসল সংসারের আর একে অপরের সঙ্গের মূল্য বুঝতে পেরেছিল। প্রতি দ্বিতীয় সপ্তাহের উইকেন্ডে তারা দীঘায় আসত, কিন্তু এখন তাদের আসার ধরন পুরোপুরি বদলে গিয়েছিল। সৌম্য দীঘায় পৌঁছনো মাত্রই মাকে আরাম কেদারায় বসিয়ে দিত আর নিজে বাগানের কাজ করত। তন্নি আসার পর সরাসরি রান্নাঘরের দায়িত্ব বুঝে নিত। এক রবিবারে তন্নি নিজের প্রথম সেভিং থেকে সুমিতা তাইয়ের জন্য এক অত্যন্ত সুন্দর মুক্ত রঙের পৈঠানি শাড়ি এনেছিল। দীপাবলির সেই সন্ধ্যা, দীঘার সেই পাথুরে দালানে গাঁদা ফুলের আর আম পাতার সুন্দর তোরণ লাগানো হয়েছিল। সুমিতা তাই তন্নির দেওয়া সেই মুক্ত রঙের পৈঠানি শাড়ি পরে এক কাঠের দোলনায় শান্ত হয়ে বসেছিলেন। সৌম্য ভেতর থেকে এলো আর মায়ের পাশে পিঁড়িতে বসল। সে মায়ের হাতে চুমু খেলো এবং বলল, হ্যাপি দিওয়ালি মা। আজ সত্যিকারের অর্থে আমার জীবনে আলোর ঝিলিক লেগেছে, কারণ তুমি আমার সাথে আছো। তন্নি হাসি মুখে বাইরে এলো। চলো, মিষ্টি তো অনেক হলো, এখন মায়ের পছন্দের পোলাও আর চা খাওয়া যাক। স্নিগ্ধা নিজের মোবাইল বের করল এবং এই সুখী পরিবারের ছবি ক্লিক করল। সুমিতা তাই চায়ের চুমুক নিলেন আর তাঁদের সবার দিকে অত্যন্ত মমতায় তাকাতে লাগলেন। তিনি চিন্তা করলেন, যদি সেই রাতে অপমান সহ্য করে তিনি চুপ করে বসে থাকতেন, তবে আজ এই পরিবার ভেতর থেকে চিরতরে অন্তঃসার শূন্য আর বিচ্ছিন্ন হয়ে থাকত। তিনি নিজের স্বাভিমান তো বজায় রাখলেনই, কিন্তু সেই এক কঠোর সিদ্ধান্তের কারণে তার পরিবার জীবনের আসল দর্শন বুঝতে পেরেছিল। বন্ধুরা, এই গল্পটি এখানেই শেষ হচ্ছে, কিন্তু এটি আমাদের এক অনেক বড় আর গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়। মাঝে মধ্যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একটু কঠোর হতে হয় এবং নিজের স্বাভিমান বুঝিয়ে দিতে হয়। সুমিতা তাইয়ের নেওয়া এই সিদ্ধান্ত এবং গল্পের এই মধুর সমাপ্তি আপনাদের কেমন লেগেছে? আপনাদেরও দেখা বা চেনা পরিমণ্ডলে এমন কোনো ঘটনা কি কখনো ঘটেছে? আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ি। এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আত্মীয়-স্বজনদের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না, যাতে আমার নতুন গল্পের নোটিফিকেশন আপনারা সবার আগে পান। আপনাদের অমূল্য সময় দিয়ে এই গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। শীঘ্রই দেখা হবে এমনই এক নতুন আবেগঘন আর অনুপ্রেরণামূলক গল্পের সাথে। ততক্ষণ নিজের আর নিজের প্রিয়জনদের যত্ন নিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল আরাফাত ভয়েসের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন। আবার দেখা হবে নতুন এক আবেগঘন গল্পে। ধন্যবাদ।